যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনি যেভাবে আনন্দ দেন না, ওই পৃথিবীর সব কিছু ভুলে যাই, তাই আনন্দ হবে। আচ্ছা, আমি যে তোমাকে মাঝে মধ্যে এত আদর করি, এত ভালোবাসি, এত জায়গায় ডাকি, তুমি যে আসো, তো এর অনুভূতি তোমার কেমন লাগে? শান্তি লাগে। মানে পৃথিবীর সমস্ত সুখ আমি এরই মাঝে খুঁজে পাই, স্যার। ঠিক আছে, তুমি যখন আমার মধ্যে এত সুখ পাইছো, ঠিক আছে, তাহলে প্রস্তুত নিয়ে আসো। আবার নতুন করে অনেক মজা করে খেলবো, খেলা হবে। প্রস্তুত নিয়ে এসো, ঠিক আছে? কারণ আপনি রূপটা যে এত বড় আর এত মোটা, অনেক ভালো লাগে। আচ্ছা জান, বলো তো দেখি আমার জিনিসটা তোমার কেমন লাগে? ও হো হো হো। আচ্ছা, তাহলে তোমার হাজবেন্ডটা অনেক শান্তি লাগে না তোমার? শান্তি লাগলে বলতো, মনে করেন ছোট অত কৌশলে অত বুঝতে দিতে পারে না। আর আমি বলতেছি কি, যে আজকে তোমাকে অনেক সুন্দর করে আদর করব, অনেক আইটেম করে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা জান, তুমি একটা কথা বলো তো, তোমার কেমন আইটেম পছন্দ হয়? পছন্দ হয় এটা তো বলতে পারবো না। যেটা বেশি পছন্দ, তখন সেটা লং টাইম ধরে হবে। এই শোনো, আগামী মাসের 20 তারিখে আমার একটা ভালো প্রোগ্রাম আছে। কক্সবাজার ঘুরতে যাব তোমাকে নিয়ে। ভালো ধরনের একটা প্রোগ্রাম আছে, যেখানে তুমি আর আমি অনেক এনজয় করব, অনেক মজা করব, বুঝছো? সত্য বলতেন, স্যার? হ্যাঁ, সত্য মানে 100% সত্য। আমার কি কোনো ডেট করছেন নাকি? হ্যাঁ, আগামী মাসের 20 তারিখে এটা নির্ধারণ করা হয়েছে, বুঝতে পারছো? তো প্রস্তুতি নিতে হবে আচ্ছা নাকি? ঠিক আছে, ব্যাপারটা তোমাকে সময় হলে বলে বলে দিব, জানাই দিব, ঠিক আছে? আর তুমি ওই নিয়ে চিন্তা করো না। সেই সময় আসলে পারে তখন কি করা লাগবে না লাগবে তোমাকে সবকিছু জানিয়ে দেওয়া হবে, সব জানিয়ে দেবো। তবে আজকে আসো, আজকে তোমাকে অনেক মজা দেব। আর একটা কথা জান, বলো তো দেখি, আমি তোমাকে করলে তুমি কেমন মজা পাও? তুমি কি খাওয়া দাওয়া ঘুম সবকিছু বাদ দিয়ে এসে করতে থাকি? তাই? তোমার হাজবেন্ডের সঙ্গে এরকম মজা পাও না? এরকম ভাবে আমাকে কখনো ভালোবাসে না, এরকম ভাবে কখনো আমাকে সময় দেয় না। আরে বাবা, আমি থাকতে এত টেনশন করো কেন? আমি থাকতে একদম টেনশন করবা না, কোনো চিন্তা ভাবনা করবা না। আমি আছি না। আরে আজকে আসো, আজকে তোমাকে অনেক আদর করব, ভালোবাসবো, অনেক মজা দিব। আচ্ছা জান, আর একটা কথা তোমাকে জিজ্ঞেস করি, তোমার ওইটা খাইলে তোমার অনুভূতিটা কেমন লাগে, বলো তো? অনেক ভালো লাগে। আর একটা কথা জান, শোনো, ওই তুমি তোমার ওই বুকের উপরে ভিতরে যেটা পরে আর কি, ওইটা পরে আসবা না। মানে আমার কথাটা কি তুমি বুঝতে পারছো? ব্রা পরে আসবা না, বুঝছো? আচ্ছা, ঠিক আছে। এটা পড়লে কি সমস্যা হয় নাকি আপনার? না না, তুমি ওইটা পরে আসবা না, ওইটা পরলে আমার ভাল লাগে না। আস আজকে আসো না, আসলে তোমাকে অনেক আদর করব। আরেকটা কথা, তোমাকে আমি একটা জিনিস গিফট করতে চাই। তুমি আসলে টাকা পয়সা নিবা না কোনো জিনিস নিবা, বলো তো? আমি কোন টাকা চাই না আপনার কাছে, আপনি শুধু এনজয় করলেই হবে। ও তাই? আচ্ছা ঠিক আছে, আচ্ছা বলো তো জান, আমি তোমাকে কেমন আনন্দ দিতে পারি? আপনি যেভাবে আনন্দ দেন না, ওই পৃথিবীর সব কিছু ভুলে যাই, তাই আনন্দ হবে। ও তাই? আচ্ছা, খুব মজার কাহিনী তো। আর আমার সবকিছু কেমন রোমান্টিক মনে হয় তোমার কাছে? অনেক রোমান্টিক ভাবে চেষ্টা হয়, অনেক ভালো লাগে। ও, তাহলে ঠিক আছে। আচ্ছা জান, তোমার হাজবেন্ড কোথায় আছে এখন? হয়তো বাসায় আছি। আচ্ছা, তোমার হাজবেন্ড কোনো কাজকর্ম করে না? ও, তাই নাকি? জি। আচ্ছা জান, শোনো, তুমি এক কাজ করবা, 10 মিনিট অথবা আধা ঘন্টা পর তুমি আমার অফিসে চলে আসো, একটু কথা আছে। ওকে, স্যার। জান, তোমাকে না ভীষণ আদর করতে ইচ্ছে করতেছে।
তাই 10 থেকে 20 মিনিটের মধ্যে তুমি আমার অফিসে আসবা, তোমাকে ইচ্ছা মতো একটু আদর করবো। আরে না না, কোনো সমস্যা হবে না, ওই সময় কেউ থাকবে না, অফিসের মধ্যে কোনো সমস্যা হবে না, তুমি চলে আসো। ওকে। আরে জান শোনো, তুমি কিন্তু কখনো কাউকে এই কথাটা শেয়ার করো না বা বলিও না, বুঝতে পারছো? এটা এটা যদি আমি কখনো বলি তাহলে ইজ্জত মানটা তো আমার কি যাবে, তাই না? আপনার তো কোনো সমস্যা হবে না, কারণ আমি একটা মেয়ে মানুষ। জান তুমি আসো না, আজকে রাতেও তোমাকে অনেক মজা দেব, অনেক আদর করব, অনেক ভালোবাসবো, ঠিক আছে? তুমি কোনো আপত্তি করবো না, কোনো আপত্তি করবা না। এতদিন যে আমার সঙ্গে লং টাইম বসছেন, আমি দেখবো আজকে আপনি কিভাবে আমার মনটাকে আরো উত্তেজিত আর আনন্দিত করতে পারেন। আমি এটা দেখবো। তাই? আচ্ছা, আমারটা তোমার ভিতরে দিলে তোমার কেমন লাগবে, অনুভূতিটা কেমন হয় বলো তো? অনেক সুন্দর লাগে, অনেক শান্তি লাগে। মানে পৃথিবীর সমস্ত সুখ আমি এরই মাঝে খুঁজে পাই, স্যার। তাই? ঠিক আছে, আজকে আসো, তোমাকে অনেক আদর করবো, অনেক ভালোবাসবো। কারণ আপনার ওটা যে এত বড় আর এত মোটা, অনেক ভালো লাগে। আচ্ছা জান, তোমার হাজবেন্ড যখন তোমাকে আদর করে, অথবা মনে করো তোমার হাজবেন্ডের ওইটা দিলে তোমার শান্তি লাগে না? শান্তি লাগলে ও তো মনে করেন কত অত কৌশলে অত কিছু দিতে পারে না, রকম ভাবে পারে না। আচ্ছা, আরেকটা কথা, তোমার হাজবেন্ড তো মনে হয় তোমাকে খুব একটা বেশি আদর করে না, নাকি? আমি তো তা জানি না। আচ্ছা, ওর জিনিসটা কি ছোট না অনেক বড়? না, অনেকটা লম্বা, কিন্তু যাই হোক আপনার মতো আর কি পারে না ওইভাবে। তাই নাকি? মানে যত সুন্দর ভাবে অনেকক্ষণ ধরে যে শেষ করেন, অনেক ভালো লাগে। আহ তাই? অনেক শান্তি লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে আসো, আমি তোমাকে তোমার ইচ্ছে মতো শান্তি দিব, যেহেতু তুমি অনেক শান্তি পাও আমার কাছ থেকে। ঠিক আছে, রাখছি আমি। আল্লাহ হাফেজ। এই যে কলিজার ভাই, আপনাকে বলছি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার আশায়। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে জামাই শাশুড়ির রোমান্টিক সংলাপ এই গল্পটি শোনাইতে চলেছি। যদি এই গল্পটি তোমরা স্কিপ করে শোনো তাহলে কিন্তু একদম মজা পাবে না। তাই আমি তোমাদের সাজেস্ট করব গল্পটা একদম পুরোপুরি শুনবে, তাহলে অনেক বিনোদন পাবে, অনেক মজা লাগবে বন্ধুরা। তো বন্ধুরা চলো শুরু করা দেখ আজকের সেই আকর্ষণীয় গল্পটা। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দেওয়া, শেয়ার করে তুমি তোমার প্রিয়জনকে শোনার সুযোগ করে দাও। তো চলো শুরু করা যাক আমার সেই জামাই শাশুড়ির আকর্ষণীয় সংলাপটি। তো বন্ধুরা, আমার নাম শেফালি। আমি একটা ধনী ঘরের মেয়ে। আমার বাবা আমার লেখাপড়া শেষ করার পরে গ্রামের একটা সহজ সরল একটা ছেলে দেখে বিয়ে শাদী দিল। সেই ঘরে দেয় ঠিক 3 বছরের মাথায় আমার 3টা সন্তান হয়ে গেল। আমি 3টা সন্তানের মা হয়ে গেলাম। আমি দেখতে শুনতে ভারী হুষ্টপুষ্ট নাদুস নদুস খুবই সুন্দরী মেয়ে ছিলাম, উঁচু লম্বা ফিট ফিগারও ছিল বটে, তবে একটু শ্যামলা বর্ণে ছিলাম আমি। তো বন্ধুরা, আমার ছেলেবেলে লেখাপড়া করতে করতে এক পর্যায়ে ছোট ছেলেটাও কলেজে পড়তে শুরু করলো। মেজো ছেলেটা, সে আর পড়াশোনা করলো না, সে হাতের কাজ শিখলো, মেকানিক্যাল। আর মেয়েটা ছিল সবার বড়। তো আমার মেয়েটার দেখে শুনে একটা বিয়ে দিলাম। আমার জামাইটা বিশাল এক বিজনেসম্যান, কিন্তু সে মাঝে মধ্যেই আমার সংসারে কিছু টাকা পয়সা এদিক খুঁটিয়ে দিত, একটু সংসারের খরচাওটা চালিয়ে নিত। আমার স্বামীর অবস্থা খুব একটা ভালো ছিল না। আমার হাজবেন্ডের কর্মের অবস্থানটাও খুব একটা ভালো ছিল না, আর্থিক অনটন, অভাব অনটনের সংসার আমার। তার মধ্যে থেকেও 3টা ছেলে মেয়েকে ঠিকঠাক মতো মানুষ করে চলতে থাকলাম। এভাবে মনে করলাম যে সুন্দরভাবে জীবনযাপন করব। সংসারে যখন মাঝে মধ্যে একটু কম পড়তো তখন আমার বাবা একটু চালিয়ে নিত। আমার বাবার তো আর অর্থকড়ি কম নেই বন্ধুরা। তারপরে
মাঝে মধ্যে আমার বাবা আমাকে বলতো, হ্যাঁ রে শেফালি, 3টা ছেলে মেয়ে নিয়ে কিভাবে সংসার যাপন করতেছিস, লজ্জা করে থাকিস না? তো স্বামী যেহেতু আমরা দেখে শুনে তো স্বামীর সঙ্গে তোকে বিয়ে শাদী দিতেছি, এটা একটু সৎ কিন্তু কর্মহীন। কিন্তু আজকাল গ্রামের ছেলেরা সৎ ও সহজ সরল দেখে শহরের ওই 5টা শিক্ষিত বকাটে পোলাপনের চেয়ে গ্রামের একটা সহজ সরল ছেলে অনেক ভালো, এই জন্য ওখানেই তোর বিয়ে শাদী দিছি। এর জন্য তো দায়ী আমি। তোর সংসারে যদি কখনো অভাব অনটন লেগে যায় আমাকে একটা ফোন করিস, আমি কিছু টাকা পয়সা মাঝে মধ্যে তোকে দিয়ে সাহায্য করব, তুই চালিয়ে নিস। তো আমার বাবার এই সাপোর্টটা পাওয়ার পরে যাই হোক আমার এই অভাবী সংসারে আমি তারপরেও চলতে থাকলাম। তো আমার মেয়েটার যখন বিয়ে শাদী হয়ে গেল, তো আমার জামাই খুব ভালোভাবে চলতে লাগলো। তো হঠাৎ করে জামাই একদিন আমাকে ফোন করে বলতেছে যে, শাশুড়ি আম্মা, আপনার মেয়েকে পাওয়ার পরে আজ 1টা বছর বিয়ে শাদী আমাদের হয়ে গেল, না আমি এতটা সুখী নয়, যেটা আপনাকে আমার বলতে খুব লজ্জা হচ্ছে। কাকে এই কথাটা বলবো? আপনার মেয়ে বলে কথা, আপনার মেয়ের কথা আপনাকেই আমি বলবো। তখন আমি বললাম যে, হ্যাঁ বাবা, নিশ্চিন্তে তুমি বলে ফেলো, কোনো লজ্জা করার দরকার নেই। কি হয়েছে, আমার মেয়েকে পাওয়ার পরে কেন তুমি সুখী হওনি? তখন আমার জামাই বলে যে, না, আমি আপনার মেয়েকে পাওয়ার পরে একদম সুখী নাই, কারণ আমার তো অভাব অনটন নেই। আমার মানে কয়েকটা কাপড়ের দোকান, বড় বড় বিজনেসম্যান আমি, আমার ব্যবসার অনেক কিছু আছে, আমার টাকা পয়সার কোনো অভাব নেই। কিন্তু আপনার মেয়েকে সুন্দরী দেখে বিয়ে করলাম, আপনার মতোই সুন্দরী, তাই তো বিয়ে করলাম। কিন্তু তার মধ্যে যে এইরকম কিছু, মানে আমার মতো এরকম জোয়ান মতো একটা হ্যান্ডসাম ছেলেকে আপনার মেয়ে কখনোই চালিয়ে নিতে পারতেছে না। এটার জন্য কি করব আপনি বলেন তো? তখন আমি জামাইকে বললাম যে, শোনো বাবা, হেই শেষ বয়সে সেই কথা বলতেছো, আমি এখন 3টার মা হয়ে গেছি, আমি তোমাকে আর কতটা ভাবে চালিয়ে নিতে পারবো? তখন আমার জামাই বলতেছে যে, শাশুড়ি আম্মা, হ্যাঁ আপনি 3টার মা হয়ে গেছেন, তাতে কি হয়েছে? আরে আপনাকে তো দেখতে শুনতে অনেক সুন্দরী লাগে, আমার খুবই পছন্দ হয়। আর আপনার চেহারা চুরুত দেখে তো আমি মনে করেছিলাম যে আমার বিয়ের পাত্রী মনে হয় আপনি, এখন দেখি যে ও বাবা না, আপনার মেয়ে। তখন আমি অবাক হয়ে গেলাম যে আমার শাশুড়ির চেহারা এত সুন্দর, না জানি তার মেয়েটা কত সুন্দর। পরে যখন তার মেয়েকে আমি দেখলাম, তখন তো আমি ভীষণ পছন্দ হয়ে গেল, তাই তো বিয়ে শাদী করলাম। তা না হলে আমার মতে এত বড় বিজনেসম্যান আপনার এই গরিব ঘরে আপনার মেয়েকে বিয়ে করতে যাব কেন? কিন্তু কই যে সুন্দরী দেখে বিয়ে শাদী করে নিয়ে এসে আজকে এই জ্বালাতাপ আমার পোহাতে হচ্ছে দিনের পর দিন। তখন আমি বললাম যে, বাবা রে, আমি যদিও 3টার মা হয়ে যাই, এখন আমার মেয়ের সেট আমি ভালো পারি, বুঝতে পারছো? আমি ভালোভাবে তোমার শ্বশুরকে আপ্যায়ন করি, কিন্তু তোমার শ্বশুর আমার তুলনায় সে অনেক বয়স, মানে তার যে আমি মনে হয় 15 বছরের ছোট হব, বুঝতে পারছো? তবুও বাবা যেখানে দেশে সেখানে আর কি করার। তখন আমার জামাই বলতেছে, হ্যাঁ এটা ঠিক। তো আমার নানা শ্বশুর যখন আপনার বিয়ে আমার শ্বশুরের সাথে দিছে, আপনার তো এখানে হাত ছিল না, কিন্তু আমার শ্বশুরের কাছে কেন আপনি সুখী নয়? তখন আমি বললাম যে, না রে বাবা, এই কথা কি বলা যায় নাকি? দেখো না, সে কেমন গন্ড মুখের মতো চাল চলন, এই যে একটু দেখে শুনে থাকবে চলবে তা না, এমনি অভাবের সংসার, পরপর 3টা মানে 3 বছরের মধ্যে 3টা সন্তান সে নিয়ে ফেললো। আমি নিষেধ না করলে যে কয়টা কি হতো আল্লাহই জানে, বোঝো না এটা? তাকে মানে আমি বুঝাইতেই পারলাম না। আর তুমি আমার মেয়েকে আজ পর্যন্ত এক সন্তানাদি দিলে না, এটার কারণটা কি বলো তো? বিয়ে চাই না, না তুমিই নিলে না ইচ্ছা করে? তখন আমার জামাই বলতেছে, না না শাশুড়ি আম্মা, এটা কেমন কথা বলেন? আপনার মেয়ের কাছে তো আমার চাওয়া পাওয়ার অনেক কিছু, আমি তো চাই যে আমার সন্তানাদি হোক, কিন্তু আপনার মেয়ে আমাকে সময় মানে ঠিকঠাক মতো সময়ই দেয় না, আমাকে ঠিকঠাক মতো আদরই করে না, তো সমস্ত হবে কোত্থেকে, বোঝেন না আপনি এটা? তখন আমি বললাম যে, তাই নাকি? এ কথা তুমি আজ 1টা বছর হয়ে গেল বিয়ের, এতদিন বলনি কেন? মেয়েকে আমি একটু বুঝিয়ে সুঝিয়ে বললেই তো হতো। তখন না মানে আমার জামাইটা বলে, না না আপনি আর কি বুঝাবেন, আপনার মেয়ে কি বড় হয়ে নাই, সে কি ভাত মাছ খায় নাই? সে বোঝার মতো না হলে কি আর আপনি আমার সঙ্গে আপনার মেয়ের বিয়ে শাদী দিতেছেন? যাই হোক, জামার এই কথা শুনে মানে আমি খুব কষ্ট পেলাম, আমি দুঃখ পেলাম যে আসলে আমার মেয়ে তাকে সে এত কিছু বলতেছে। তার মানে আমার জামাই তো আমার মেয়েকে পাওয়ার পর সে সুখী নয়, আর সে টাকা পয়সাওয়ালা মানুষ, সে তো চাইলে যে কোনো সময় গুট করে একটা কিছু করে বসতে পারে। যদি আবার অন্য কোনো বিয়ে শাদী অন্য কোনো মেয়েকে করে বসে, তাহলে আমার মেয়ের কি হবে? এই কথা চিন্তা করে জামাইকে আমি আবার একটা নতুন করে প্রস্তাব দিলাম বন্ধুরা। তখন আমি আবার আমার জামাইকে বললাম যে, হ্যাঁ বাবা, আমার মেয়েকে যেহেতু তুমি নিয়ে সুখী নয়, আর মেয়ে তোমাকে মানে কোনো কিছুতে সুখ দিতে পারতেছে না, তাহলে তুমি কিভাবে চলতেছো, কিভাবে তোমার দিন যাপন করতেছো বলো তো? দিনকাল যাচ্ছে কিভাবে? তখন আমার জামাই বলে, এ কথাও কি আপনাকে বলতে হবে শাশুড়ি আম্মা? হ্যাঁ,
হাই রে কপাল, জামাইয়ের পার্সোনাল কথা আপনাকে শেয়ার না করেও আর পারতেছি না। তবুও শোনেন, আমি মাঝে মধ্যে এদিক সেদিক যাই, মানে কত জায়গা আছে না যেখানে টাকায় অনেক কিছু পাওয়া যায়, সেখানে যাই একটু ইচ্ছাটা পূরণ করে আসি। তাছাড়া কি করব, এখন নিজের লজ্জা নিজে ঢেকে রাখি। এখন আমাদের তো মান সম্মান আছে, বুঝেন না, আমরা টাকা পয়সাওয়ালা মানুষ। মানুষ আমাদের চেনে জানে। ওই কখনো যদি আমার আলাদা বাসাতে যদি কাউকে ডাক দিই, সে এসে থেকে কিছু টাকা পয়সা নিয়ে যায়, বাস ফেরে, এইভাবে তার যে একটা বছর চলতেছি। কিন্তু না করে কি করব, আপনার মেয়ে তো আমার যখন যেটা লাগে সেটা কখনো আমার আবদার পূরণ করেই না। তার ইচ্ছা যদি কখনো হয় সে একদম থাকলো, আর যদি একদিন থাকে 7 দিন খবরই, মানে সে বলে যে না আমার ভাল লাগে না, আমার সারা শরীর ব্যথা করে বা এই সেই, আমি তোমাকে করতে পারতেছি না। মানুষ কত জায়গায় যায়, তুমি কি এই সমস্ত চোখে দেখো না, যাইতে পারো না অন্য কোনো মেয়ে ছেলের কাছে? মানে আপনার মেয়ের মুখ দিয়ে যদি এই কথা বাড়ে তাহলে আমি কোথায় যাব বলেন শাশুড়ি আম্মা? তখন আমি বললাম যে তাই তো, মেয়ে তার মানে মেয়ের ওভারলোড। আমার এত সুন্দর একটা মানে হ্যান্ডসাম জামাই, তাকে নাকি আমার মেয়ে এরকম করে তার সহ্য করতে পারে না, তাকে মানিয়ে নিতে পারে না তার জীবনের সঙ্গে। এটা তো আমার মেয়েরই ব্যর্থতা। তো জামাই তো এক জায়গায় যাবেই, এদিক ওদিক না যেই বা কি করবে? একটা পুরুষ ছেলে কতক্ষণ এভাবে নিজেকে কন্ট্রোল করে রাখবে? তারপরে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, জামাই বাবা যে যাতে আর আজকের পর থেকে বাইরে কোথাও যাওয়া না লাগে, এই চিন্তা করে জামাইকে আমি একটা প্রস্তাব করলাম, হ্যাঁ রে বেটা, আমি তো তোমার শাশুড়ি, এখন এ কথা বলতেও লজ্জা হচ্ছে, আর না বলেও পারতেছি না। তোমার যেহেতু এতটা কষ্ট, আবার তোমার শ্বশুরও এই বেকার অবস্থায় বাড়িতে পড়ে থাকে, ওই কিছুটা কৃষি আবাদ করে ওখান থেকে কিছু কাঁচা ফসল জন্মায়, সেটা হাটে বাজারে বিক্রি করে কোনো রকম 3টা ছেলে মেয়ে লেখাপড়া করে মানুষ করাইছি বা তোমার কাছে একটা দিছি। এখন আমার এই সংসারও তো চলে না। তো তুমি যদি তোমার শ্বশুরের কোথাও একটা চাকরি বাকরির বন্ধ ব্যবস্থা করতে পারতে, তাহলে সেখানে তাকে সেটেলমেন্ট করলে আমার বাড়িটা তো ফাঁকা হয়ে যেত। আর ওই যে আমার ছেলেটা, সে তো কলেজে লেখাপড়া করে, তোমার শালাবাবু, তাই সে তো হোস্টেলে থেকে ওখানে লেখাপড়া করে, বাড়িতেও থাকে না। আর ওই ছোট মেয়েটা, তার কথা বলছো, আর একটা ছেলে আছে, সে তো ওয়ার্কশপে ওই মেকানিক্যাল কাজ করে, তার কথা বাদ দাও, সে বাইরে বন্ধুদের সাথে বাড়িতে বাসায় আসে না, আড্ডা মারে। বাড়িটা ফাঁকা ছিল, তুমি যদি তোমার শ্বশুরকে একটু বাড়ি থেকে সরাইতে পারতে, তাহলে আমাকে কিন্তু ফ্রি পাইতে, বুঝতে পারছো? তখন আমার জামাই বলে, তাই নাকি শাশুড়ি আম্মা? হ্যাঁ, আপনি যদি আমাকে এই সুযোগটা দেন, আপনি যে সুন্দরী আর যে এরকম হুষ্টপুষ্ট লম্বা চওড়া, মানে আপনি আমার জীবনে আসলে আমি যদি আপনাকে একটু আদর আপ্যায়ন করার সুযোগ পাইতাম, তাহলে তো আমার জীবনটা ধন্য হয়ে যেত। তখন আমি চিন্তা করলাম জামাই তো রাজি আছে, মানে শাশুড়ি 3টার মা হয়েছে, তাতে কি হয়েছে, তবুও জামাই রাজি। এই কথা শুনে আমার মনে খুবই আনন্দ হচ্ছিল। তারপরে আমি জামাইকে বললাম, আচ্ছা বাবাজি, তাহলে এক কাজ করো, তুমি তোমার জামাই, তোমার শ্বশুরকে কোথাও কাজে লাগাই দাও। তখন আমার জামাই বললো ঠিক আছে, তাহলে আমি শ্বশুরকে মানে একটা জায়গায় দেখে শুনে আমি কাজে কর্মে লাগাই দিই, লাগাই ওখানে কাজ করতে থাক। সে ওখানে দূরে থাকলে বাড়িতেও ঠিকঠাক মতো আসা লাগবে না, ওখানে থেকে তার কাজ করতে হবে। আর আপনিও তাহলে ফ্রি হবেন। তখন আমি চিন্তা করলাম যে জামাই যেহেতু এ কথা তার মাথায় ঢুকছে, তাহলে তো কথাটা ঠিকই। আমার স্বামী যদি মানে ফাঁকে যে থাকে, তাহলে তো আমি ফ্রি থাকলাম একদম, ব্যাপারই না। তো জামাই ঠিক 1 মাস নাই যেতে ও শ্বশুরকে একটা কোম্পানিতে কাজে লাগিয়ে দিল। তখন আমার স্বামী ঠিকঠাক মতো 1 মাস 2 মাস পর বাড়িতে আসে, আমি তো বাড়িতে একদম ফ্রি হয়ে গেলাম। আর আমার জামাই, তাকে নিয়ে আমি অবাক হয়ে গেলাম যে আমি 3টার মা, তারপরেও আমার জামাই আমাকে এইভাবে এতটা পছন্দ করতেছে, আমার প্রতি সে এতটা দুর্বল, মানে আমাকে এতটা আকর্ষণের সাথে সে পছন্দ করে। এটা ভেবে আমার মনের মধ্যে খুবই খুশি, মানে আনন্দ জাগলো যে আমার জামাইয়ের মতো এরকম একটা হ্যান্ডসাম ছেলের সঙ্গ পাবো, নতুন করে ভাবতেই অবাক লাগে বন্ধুরা। তারপরে আমার স্বামীকে আমার জামাই একটা কোম্পানিতে কাজে লাগাই দেওয়ার পর সে নিয়মিত আমার বাড়িতে আসা যাওয়া করতে লাগলো। আর আমার মেয়েটা কখনো বুঝতো না, মাঝে মধ্যেই আসতো, আমার হাতে 1 গাদা টাকা দিয়ে যেত, সংসার খরচা দিয়ে যেত, আর আমার সাথে 1 রাত 2 রাত, আরে বাবা, সে জামাই, এই রকম জামাই কি যে আমার মেয়ে কি করে যে প্রত্যাখ্যান করে, মানে সে সুখী করতে পারে না, এটা আমার বড় আফসোস হয় বন্ধুরা। মানে আমার জামাই ওইটা সে এত বড় মোটা, আমাকে এত সুন্দরভাবে আদর আপ্যায়ন করে দেয়, মানে আমার পরানটা জুড়িয়ে গেল, একদম আমার জানটা ভরে যায় যে এত সুন্দর করে আমার জামাই যে চলাফেরা করতে পারে, মানে আমাকে ওই সমস্ত দিয়ে আমার মনটা জয় করতে পারলো। আমি কতটা যে খুশি, আর আমি কত কাল যে এইভাবে পাইনি। ও শ্বশুরের তুই এরকম না, সে কোন রকম একটু যেন ও দিয়ে মানে কোন রকম দিন কাল যায় আর কি।
ঠিকঠাক মতো আদর আপ্যায়ন করে, আমার স্বামীটাও ভালো, কিন্তু আসলে ওই যে মানে তার চেয়ে আমার বয়সের তুলনায় আমি 14-15 বছরের ছোট হবে এইরকম আর কি। তো সে আর কত, তার বয়স হয়ে গেছে, 3টা ছেলে মেয়ে হয়ে গেছে, কিন্তু আমার জামাই সে তো এত সুন্দর করে আমাকে বলি বাবা, আমি তো ভাবতেও পারি না। তো জামাইয়ের সঙ্গে এইভাবে দিনের পর দিন চলতে থাকলাম, চলতে চলতে হঠাৎ করে মানে হ্যাঁ, আমার স্বামীও বাড়িতে এসে বেড়ায় চলে গেল। যাই হোক, সে 3 মাস পরে আসলো, বাড়িতে এসে টাকা পয়সা ওখান থেকে নিয়ে এসে দিয়ে গেল, আর 2-4 দিন থেকে চলে গেল। তাকেও দারুণ ভাবে আদর আপ্যায়ন করলাম। তারপরে আমার জামাই যখন আমাকে আদর আপ্যায়ন করে, তার মতো কিন্তু হয় না, মানে সে যে করে উত্তর সময় জুড়ে চিৎ কাঠ উপর আবার একসাথে 3বার 4বার, মানে ওই আদর আপ্যায়নেরই দয়টাই হচ্ছে আলাদা, আমার ফরহানটা জুড়িয়ে যায়। মানে বোঝাই যায় না, দিনের বেলায় সে এসে এভাবে থেকে চলে যায়, আবার কখনো অনেক রাত্রি আসে, পাশের রুমে থাকতে দিলে সে টুক করে আমার রুমে এসে সারা রাত থাকে, আবার ফজরের আজান পড়ার আগে আমার বিছনা থেকে উঠে আবার সে টুক করে তার রুমে চলে যায়। মানে কেউ বুঝতোই না, দিনের পর দিন এইভাবে চলতে থাকলো। তারপরে এইভাবে চলতে চলতে আমার হঠাৎ করে স্বামী বাড়িতে আসলো, কিন্তু বাড়িতে এসে থাকার পরে জামাই যখন এসে থাকলো না, মানে কোত্থেকে কি হলো যায় না, আমার 6 মাস পরে এভাবে চলতে চলতে আবার একটা সন্তান সম্ভাবনা হয়ে গেলাম আমি। তো তখন আমার স্বামীও খুব খুশি, বলতেছে যে তুমি শুনলাম যে সন্তানাদি নেবে না, আবার আমার কাছ থেকে নিলে। তো আমি তো আমার স্বামীর নামে এটা ছাড়িয়ে দেখলাম, কিন্তু হয়েছিল কোত্থেকে এটা তো আর সে বুঝলো না। তো যাই হোক, এইভাবে দিনের পর দিন চলতে 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 হঠাৎ করে 2 বছর এইভাবে চলতে থাকলাম, চলতে চলতে আমার সন্তানও ভূমিষ্ঠ হলো। আর এদিকে আমার মেয়েও আস্তে আস্তে বিষয়টা বুঝতে পারলো কেমন করে, যেন যে আমার স্বামী তো কোথাও যেন যায়, আগের মতো সে তো আর আমাকে এইভাবে হাল অবস্থা করে না, আমার কাছে এই সমস্ত চায় না, তার আকর্ষণ নেই কেন, এটা বুঝতে পেরে ও মেয়ে তাকে আগের সেতে একটু চেঞ্জ হয়ে তাকে নিয়মিত সবকিছু উজাড় করে দেওয়ার চেষ্টা করলো। আর জামাই দেখে আমার কাছে আর আসতেই চায় না, মানে বলে যে আপনার মেয়েকে দিয়ে সময় পায় না, আপনার মেয়ের সাথে সময় কাটাচ্ছি, আপনার মেয়েকে নিয়ে হানিমুনে যাচ্ছি, এরকম বলে। মানে আমাকে এটা সেটা বলে আমাকে আসতে, আমার কাছে আসতেই চায় না। কিন্তু আমার কাছে মনে খুব কষ্টের সময় সেই সময় যাচ্ছিল, যে জামাইয়ের সাথে এইভাবে দিনের পর দিন থাকতে থাকতে আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেলো, জামাইকে ছাড়া আর আমার ভালোই লাগে না। কিন্তু জামাই হঠাৎ করে ফাঁকি দেয়, হঠাৎ করে আমার একদিন বলে ফেললো যে আরে সোনা রে, আরে জান, তুমি তো 3টার মা, তোমার কাছে যে একরকম মেয়ে, আর তোমার মেয়ে তো এখনো সন্তান সম্ভাবনাই হলো না, তো তার সাথে একটু সময় সুযোগ দিই, আমারও তো সন্তান আদি লাগবে, আমিও চাই যে আমাকে কেউ বাবা বলে ডাকুক, আমার একটা ছেলে মেয়ে হোক। তখন আমি চিন্তা করলাম তাই তো, মেয়ে যেহেতু ওর ঘাড়ে দিছি, মেয়েরও তো একটা সন্তানাদি দরকার। তারপরে এইভাবে চলতে চলতে ওদেরও একটা সন্তানাদি হলো পরের বছরে। জামাই আর আসে না আমার কাছে, একদম আশা বাদ দিয়ে দিল। তার মানে তখন বুঝতে পারলাম যে আমার মেয়েকে নিয়ে এখন জামাই সুখে। তো আমি তো এইটাই চাইছিলাম যে জামাই যাতে বাইরে কোনো অন্য মেয়ে ছেলের সাথে জড়িয়ে না যায়, সে যেন আমার মেয়েকে ধরেই থাকে। তো বন্ধুরা, আমি যদি আমার জামাইকে এই সুযোগটা না দিতাম, তাহলে তো আমার জামাই নিশ্চয় অন্য কোনো মেয়ের পাল্লায় পড়ে যেত। এই যে শেষকালে আমার মেয়ের সঙ্গে সংসারে সে তো এখন সুখী দাম্পত্য জীবনে, এইটাই তো আমি চেয়েছিলাম। তো বন্ধুরা, আমার এই ছোট্ট গল্পটি শুনে তোমাদের কেমন লাগলো? এই পর্যন্তই আমার গল্পটা ছিল, মানে আমিও সুখী, আমার স্বামীও কর্ম করতে থাকলো, আমার মেয়ের জীবনেও আমার মেয়ে সংসারে সন্তান আদি পেলো, এবং আমার জামাইও খুশি আমার মেয়েকে পাওয়ার পরে। আমার মেয়ের আচরণে আমার জামাইও মুগ্ধ হলো, আমার জামাইও ঠিকঠাক মতো আমার মেয়েকে নিয়ে আবার পূর্বের মতো সংসার সেটেলমেন্ট করে সে বসলো। আর আমি জামাইয়ের থেকে একটু বিরত হয়ে গেলাম, দেখলাম এরকম আর অন্যায় কতদিন করা যায়। যাই হোক, এটা মনে হয় ভালো কাজ ছিল না। যাই হোক, এটা হওয়ার পরে আমি আবার পূর্বের অবস্থানে আমার স্বামীকে নিয়ে সংসার জীবন করতে থাকলাম। কিন্তু 3টার মাকে পাওয়ার পরে আমার জামাই যে কতটা খুশি হয়েছিল, এটা আসলে তার চাল চলনেই আমি মুগ্ধ হয়ে গেছিলাম। আর আমার জামাই আমার সংসারে আমাকে পাওয়ার পরে অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিল বন্ধুরা, মানে আমার সংসারের কোনো অভাবই ছিল না। মাঝখান দিয়ে আমার বিনিময়ে আমার স্বামীটাও একটা কর্ম পেল, আমার স্বামীর এখন 25,000 টাকা মাসে বেতন পায়, মানে আমার সংসার এখন ভালো মতো চলে যায়। আর সংসারের কাঁচা খ্যাত খোলা এগুলো আর এখন করা হয় না, ওরকমই পড়ে থাকে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট গল্পটা আজ এই পর্যন্তই। তো যদি এই সংলাপটি, এই গল্পটি শুনে তোমাদের ভালো লেগে থাকে, তোমরা বিন্দুমাত্র বিনোদন পেয়ে থাকো, আনন্দ পেয়ে থাকো, তাহলে এক্ষুনি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার প্রিয়জনকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। যদি তোমাদের চাওয়া পাওয়া থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।
তোমার ছোট্ট সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবে আর তোমার পরিবারের খেয়াল রাখবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। না দেখো তো, তুমি আমার সঙ্গে এরকম করো না। এরকম করতেছো কেন? আচ্ছা, তোমাকে এতটা আসপদ্দা দিছে কে? হ্যাঁ, তোমার ভাই যখন বাসা থেকে বের হয়ে যায় আর তোমার মনে হয় তখন জোর ফোটে না? খুব তো পারদর্শী দেখাচ্ছ নিজেকে। তুমি সরে যাও তো, তুমি সরো তো আমার কাছ থেকে। আমার সঙ্গে দেখো, তুমি আমার সঙ্গে এরকম করো না প্লিজ। তুমি যাও, যখন সময় হবে তখন আমি তোমাকে ডেকে নেব। তুমি না 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 না, তুমি সেদিন একবার অত বড় আমার ভাল লাগে না, আমার ভয় লাগে। তুমি যাও তো এই জায়গা থেকে। তো বন্ধুরা, আমার ছোট দেবর, আমার হাজবেন্ড যখন ডিউটিতে চলে যায় তখন যেন আমার ছোট দেবরের একদম ফুল ফোটে। মানে এমন একটা আচরণ করে, এমন একটা ভাব দেখায় যেন খুবই পারদর্শী। এমন পারদর্শিতা দেখায় না, ভাবিকে একা পেয়ে মনে হচ্ছে কি যেন একটা করে বসবে। তো এই গল্পটি সম্পূর্ণ যদি আপনারা শোনেন তাহলে এতটাই বিনোদন পাবেন, এতটাই মজা পাবেন, আপনাদের অবস্থা যে কি হবে সেটা আমি এখনই আপনাদের বোঝাইতে পারবো না। আপনারা সম্পূর্ণ শুনতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওতে একটা লাইক দেন আর শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেন। তো চলুন শুরু করা দেখ আমার ছোট দেবর আমাকে একা পেয়ে কি কি করতে লাগলো আর কি কি করছিল। তো বন্ধুরা, আমি যখন বাসাতে রান্না বান্না করে একদম ওর ভাইকে সুন্দর করে খাওয়া দাওয়া পরিবেশন সুন্দর করে অফিসে বের করে দিতাম, ওর ভাই অফিসে চলে যাওয়ার পরে আমার ছোট দেবর থাকতো। ও মাঝে মধ্যে কলেজে যেত না। তো ও বেশ বড়ই হয়ে গেছিল, মানে লেখাপড়া করতো, কলেজে পড়া ছেলে। তো ওকে তো ছোট বলা যায় না, একদম ছোট বলা যায় না, যথেষ্ট বড় হয়ে গেছে। তো ওকে আমি আসলে আমি যখন আমার বিবাহ হয়ে আসি আমি এখানে, তো বেশি একটা বড় ছিল না, ও হাই স্কুলে পড়াশোনা করতো। তো তো ইদানিং তাহলে বড় হয়ে গেছে। যাই হোক, আমার শ্বশুর শাশুড়ি কেউই বেঁচে নেই। তো ওকে আমি আসলে মায়ের মতো করেই মানুষ করতাম। তারপরে আদর যত্ন যখন যেটা যা যা কিছু লাগে আমি আমার ছোট দেবরকে দিতাম, বা তার সমস্ত কিছু দেখাশোনা আমিই করতাম। কিন্তু ওর চরিত্রটা যে আসলে এরকম হবে আমি আসলে কখনো ভাবতেই পারিনি। আমার নাম সালমা। আমি আসলে যখন আমার মানে বিবাহ হয় তখন আমি একদম হালকা পাতলা ছিলাম। তো স্বামীর ঘরে আসার পরে আমার খেতে খেতে মানে শরীর স্বাস্থ্য একদম মোটা হয়ে গেছে, উঁচু চড়া বেশ পাহাড়ের মতো। যাই হোক, তো আমি নিজেই পেশাওয়ালা মানুষ, ঠিকঠাক মতো লড়াচড়া করতে পারি না, তারপরে দুই ভাইকে খাওয়া দাওয়া করে বের করে দিই, অফিসে ঠিকঠাক মতো ও কলেজে চলে যায়। এভাবে আমাদের জীবনযাত্রা চলতে থাকলো। তারপরে মাঝে মধ্যে ও যখন বড় হয়ে গেল মাঝে মধ্যে দেখি যে ও আমার সঙ্গে কেমন যেন একটা কাছাকাছি এসে মানে ইয়ার্কি ঠাট্টা শুরু করে দিল আমার সঙ্গে। আগেকার চেয়ে এখনকার তার কথার ধরনটা একটু পাল্টে গেল, কেমন যেন উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিল। মানে খুব কাছের কাছের একটা ভাব, আমার দিকে কেমন করে তাকায়, আমি গোসল করতে গেলে সে ফ্যাল করে তাকায় থাকে। আবার যখন আমি ওর ভাইয়ের সঙ্গে এই রুমে শুয়ে থাকি ও আমাদের উকি মেরে দেখার চেষ্টা করে যে আসলে ভাইরা ঠাকুর ডুবায় না কি করে, এই সমস্ত দেখার খুব চেষ্টা করতো। কিন্তু আমি এটা বুঝতে পারলাম, বুঝতে পারার পরে ওর ভাইকে বললাম যে তোমার ছোট ভাই তো বড় হয়ে গেছে, ওকে না বিয়ে শাদী দিয়ে দিই। তো ওর ভাই বলে যে না না, ও এখন লেখাপড়া করতেছে, চাকরি বাকরি পাবে, তারপরে না হয় বিয়ে শাদীর ব্যবস্থা করবে, এত সকালে কেন, কেন তোমার কি কোনো সমস্যা আছে নাকি? তো আমি ওর ভাইকে বলি যে না না, আমার কোনো সমস্যা হচ্ছে না, ও ইদানিং দেখছি খুব বড় হয়ে গেছে। যাই হোক, তোর ভাই যখন ওই প্রত্যেক দিন খাওয়া দাওয়া করে বের করে দিয়ে অফিসে চলে যায় তখন ও এসে আমাকে বলে যে ভাবি, আপনি তো বাসাতে একা, আপনাকে একা একা ভালো লাগে, এই যে সারাদিন বসে বসে টিভি দেখেন বা ঘোরাঘুরি এটা সেটা সংসারের কাজকর্ম সবই করেন, তো আমার জন্য যদি কোনো একটা ব্যবস্থা করতেন। তাই বললাম যে তোমার আবার কিসের ব্যবস্থা করব, তোমার কি বিয়ে শাদী করবা তুমি, এটাও বলো, বললে আমি তোমার ভাইকে বলে বিয়ে শাদী দিয়ে দেবো। তখন ও বলে যে না না, বিয়ে শাদী না ভাবি, এরকম বলেন কেন, আপনি দেখছি ইদানিং খেয়ে খেয়ে বেশ মোটাসোটা হয়ে গেছেন, ব্যাপারটা কি? তো আমি তখন কথাটা একটু ধরে বসলাম যে কেন, আমার কি হলো না হলো তুমি দেখে এইভাবে আমাকে নজর দিচ্ছ কেন, ইদানিং দেখছি তোমার চোখ উল্টো পাল্টা দিকে যাচ্ছে। আমি না তোমাকে সন্তানের মতো করে লালন পালন করছি, যখন তোমার বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেছে এই সংসারে তো তোমাকে আমি মায়ের যত্ন দিয়ে আদর দিয়ে মানুষ করছি, লেখাপড়া দেখে আমি সবকিছু তোমার খেয়াল রাখি।
আর তুমি এরকম করছো। ভাগ্যগুণে তুমি আমার মতো একটা মেয়ে এই সংসারে তোমার ভাবি পেয়েছিলে, সেটা মায়ের মতো। আর তুমি আমার দিকে এরকম নজর দিলে, তাহলে তোমার জায়গাটা কোথায় তুমিই বলো। তখন ও বলে যে না ভাবি, আপনি যদি কোনো কিছু মাইন্ড করে থাকেন তাহলে আমাকে মাফ করে দিবেন, ঠিক আছে, আর নেক্সট এরকম করবো না। তারপরে হঠাৎ আমি একদিন যাই, ও রাত্রে দেখি পড়ার নাম করে কোনো সারা শব্দ নেই, টেবিলে বসে মোবাইল টেপা টেপি মোবাইলে সব স্কুল করে কি সব ভিডিও দেখছে। তা হঠাৎ আমি যাই দেখি যে ও এই সমস্ত ভিডিও দেখছে। তা আমি বললাম যে এই সমস্ত কি, তুমি এই সমস্ত ভিডিও দেখছে কেন? তোমার পড়াশোনা বাদ দিয়ে সব কি ফাজলামা শুরু করছো? তখন ও বলেও ভাবি ওই এক একটুক না দেখলে ভালো লাগে না। আপনি এসব ধরেন কেন? আপনার না আমার ভাবি। আর দেওরের এক একটুক এমন এমন একটু দেখলে দেখলে ওটা ক্ষমা করে দিবেন বা এটা মাইন্ড করেন না। আপনি ইদানিং দেখছে আমাকেও সবসময় কড়া শাসন রাখা ধরছেন। আমি কি একেবারে ছোট আছি নাকি? আমি তো বড় হয়ে গেছি, এখন আমাকে একটু স্বাধীনতা দেন। তাই বললাম যে ঠিক আছে। আসলেই তো সত্যি, যখন দেবর ছোট থেকে বড় হয়েছে তখন তো দেবরকে একটু স্বাধীনতা দিতেই হবে। তো যাই হোক, আমি ওকে তো ভেবেই ফেললাম যে তুমি কতটা ভালো চরিত্রের মানুষ, কারণ তোমার নজরটা খালি ওইদিকে। তো আমি হঠাৎ একদিন মানে দুপুরবেলা ছুটির দিনে ওর ভাই বাড়িতে ছিল। তো যাই হোক, ওর ভাই আর আমি রুমের মধ্যে ওই সমস্ত করতেছি। তো এর মধ্যে ও কখন যে এসে চুপ করে, মানে আমার রুমের মধ্যে একটা পার্টিশন ছিল। তো ও এই পাশে দরজা আস্তে করে মেলে, মানে ওই পাশের রুমে ঢুকছে, ঢুকে কিভাবে যেন শুনতেছে বা দেখতেছে। দেখার পরে তো আমি একটু বুঝতে পারলাম যে কে যেন ওই পাশের রুমে ঢুকছে। তারপরে আমি, আমাদের যখন শেষ হলো, আমি বের হয়ে এসে দেখি যে ও। তাই বললাম যে কি ব্যাপার, তুমি এই রুমের মধ্যে একা একা? তখন বলতেছে যে না, ভাই বাড়ি আছে তো এই জন্য কোনো শব্দ করতেছে না। তো আমি তখন বুঝতে পারলাম যে ও আসলে আমাদের এই সমস্ত কিছু দেখলো বা বুঝলো নাকি, এই সমস্ত আমরা এখন যেটা করলাম। তো তারপরে যাই হোক, আমি স্নান করতে গেলাম ওর ভাইকে সঙ্গে করে। স্নান করে আসার পরে তো ইটি করলাম। এখন ফ্রেশ ট্রেশ হওয়ার পরে দেখি যে ওর ভাই একটু বাইরে আড্ডা মারতে বের হয়ে গেল। তো এসে বলতেছে যে ভাবি, তোমরা আজকে যা করছো আমি কিন্তু সব শুনে ফেলছি, দেখে ফেলছি। তারপরে বললাম যে বিয়াদব ছেলে, তুমি এত কিছু দেখছো আর শুনছো কিভাবে? তোমার এই সমস্ত লজ্জা করে না? তুমি না এখন বড় হয়েছো, এই সমস্ত স্বভাব কেন তোমার? হ্যাঁ? তখন ও বলে কি যে ভাবি, আমি একটা কথা বলি আপনাকে, আপনি যদি আমার কথাটা রাখতেন তাহলে আমার একটু ভালো হতো। দেখেন আমারও খুব মন চাই, কি করব বলেন তো? তখন আমি বললাম যে এই তোমার কি মন চাই? তখন ও বলতেছে কি যে মন চাওয়া বলতে এইটাই ভাবি যে আমি আপনার প্রতি খুবই, জানেন, আপনাকে আমি স্বপ্নে দেখি বা কল্পনা করি, খুবই আমার ভালো লাগে আপনার ইদানিং কেমন যেন। আমি আসলে বড় হয়েছি, আমি কোন ফাঁকে আমি জানি না, আমার কেমন যেন মন মানসিকতা আপনাকে যে খালি চায়, মনে চায়, মনে হয় আদর করি, ভালোবাসি, বা আপনার সঙ্গে বসে গল্প গুজব করি। তখন আমি বললাম যে আচ্ছা, তোমার আমার কি কি ভালো লাগে? তখন দেবর বলতেছে যে আপনার মুখখানা, আপনার ঠোঁট কত সুন্দর রাঙানো, আর আপনার চেহারাখানা কত সুন্দর মলিন, আমার খুবই ভালো লাগে ভাবি। আপনার মুখখানা যদি এক নজর ভালো করে তাকায় দেখি না, আমার প্রাণটা জোড়ায় যায়। তো আমি বললাম যে তাহলে আর কি কি তোমার ভালো লাগে আমার? তখন বলতেছে যে আপনি যখন চান করতে যান আপনার সমস্ত কিছু দেখলে আমার আরো, তখন সেদিন খুব দিনটা হয়ে মানে কেমন যেন এলোমাতারি হয়ে যায় আমার সবকিছু। আমি বিছানাতে ঠিকঠাক মতো ঘুমাইতে গেলে খালি আপনার কথা মনে হয়। যে ঘোড়ার ডিম ভাই আসলে তখন আপনি আর আমার থাকেন না, তখন ভাইয়ের হয়ে যান। এই কথা বলতে বলতে হঠাৎ করে ওর ভাই কলিগদের সাথে কুয়াকাটা চলে গেল। তো 3 দিন বাড়িতে আসবে না। তো দেবর আর আমি তো বাড়িতে ছিলাম। তা আমার একটু ভয় ভয় লাগতেছিল যে আসলে দেবর যদি, ও এখন বড় হয়ে গেছে আর এই স্বভাবের আচরণ করতেছে আমার সঙ্গে, তো ওর কাছে তো থাকাটাই আমার আসলে কেমন যেন। তারপরেও যাই হোক, নিজেকে একটু আটপিটে থাকার চেষ্টা করলাম। কিন্তু ওর ভাই যখন একদিন হয়ে গেল চলে গেল, পরের দিন ও আমাকে এসে বলতেছে যে ভাবি, নায়ক তো আজকে নেই, আজকে তোমার কি হবে? তাই বললাম যে কি হবে? এই ছোকরা, কি সব কথা বলো তুমি, কি হবে আমার? তখন বলতেছে যে না না, এতদিন যখন আপনার সঙ্গে আমি এই ধরনের কোনো চান্স পাইনি, আজকে আমাকে আপনি মেনে নিতেই হবে। এই বলে আমার রুমে ঢুকছে, ঢুকে আমার পাশে ইয়ার কি ঠাট্টা করতে করতে আমার পাশে একটু শুয়ে পড়ছে। শুয়ে যাক আমাকে বলতেছে যে আহ কেমন লাগে আজকে, না বাড়িটা ফাঁকা, আজকে তো আপনি আর আমি বাড়িতে, রে আজকের ভাইয়ের দায়িত্বটা আমিই পালন করি না হয়? তখন আমি বললাম যে তুমি কি তোমার ভাইয়ের দায়িত্ব পালন করতে পারো? তুমি কি এতটাই বড় হয়েছো আর এতটাই বোঝা শিখছো? তখন ও বলে যে হ্যাঁ হ্যাঁ, আমি ভাইয়ের চেয়েও ভালো দায়িত্ব পালন করতে পারো, তুমি একবার আমার কাছে এসেই দেখো না। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে,
কি করে, আমি তো কাছেই আছি, তা তুমি কিভাবে দেখি তোমার বাহাদুরি দেখাও। তো আমাকে, আমি হচ্ছে ওই সালোয়ার কামিজ পরাছিলাম, ও যাই হোক ওইটা টান দিয়ে ই করে ফেললো, খুলে টুলে আমাকে, যাই হোক মানে আমাকে দারুণ ভাবে ও খুব সুন্দর করে আদর যত্ন, ওর সুন্দর একটা ইয়ে মানে আচরণ আমার সঙ্গে করলো। তো দেখি যে না না, ও আসলে সত্যিকারের কথাই বন্ধুরা, মানে ওর ভাইয়ের চেয়েও সুন্দর ভাবে ও আমার সঙ্গে এটা বিয়ে করলো, মানে খুবই সুন্দর, আমার এত ভালো লাগলো। ওর অত্যবার হইতে আমার খুবই ভালো লাগেছিল। আমি কখনো জানতাম না যে ওর মধ্যে আসলে এরকম কিছু লোকাই আছে, আমার খুব ভালো। তারপর তো ওর ভাই যখন 2 দিন আসতে দেরি করলো, তো ওই 2 দিনের মধ্যে এ বেলা নিয়ে ও বেলা নিয়ে সকাল দুপুরে যখন যেভাবে আমার সঙ্গে সুযোগ পায়, মানে ও এই সমস্ত থেকে শিখছে যাই না, চিৎ গা টুপুর নানান রকম ভাবে আচরণ মানে ওর চলতে থাকলো। তারপরে আমার খুব ভালো লাগলো, তাই আমি বললাম যে "এই, তুমি এসব শিখছো থেকে?" ও বলে যে আজকাল ইন্টারনেটের যুগ না ভাবি, মানে এই সমস্ত মোবাইল থেকে দেখছি আর এই সমস্ত শিক্ষা নিছি, কেন সমস্যা কি? তেমন যে ও তাই নাকি? তাই তো বলে যে দেবর আমার এত পাকনা হয়েছে থেকে তো ভালোই তো শিখছো, ভালোই তো কাজে আসবে। তো তারপরে ও আমাকে, মানে আমি মোটাসোটা মানুষ, আমার আসলে ও ইয়ে আলগাইতে পারে না, তারপরেও মানে ও কম না, ও যুবক মানুষ তো। তারপরে ও যাই হোক আমার সঙ্গে সুন্দরভাবে আচরণ করে আমার পরানটা যেন জুড়ায় যায়, খুব ভালো একটা দেবর আমার। সেদিন থেকে ওকে বুঝলাম। তো তারপর থেকে ওর ভাই যখনই অফিসে চলে যেত, ওকে আমি একটু সুযোগ করে দিলে ও আমার কাছে টাকা চাওয়ার বাহানা বা পরীক্ষার ফি বা কলেজে যাওয়ার টাকা রুট খরচ এই সমস্ত চাওয়ার বান করে আমার কাছে আসতো এসে, মানে আমাকে খুব করে আদর করতো বা ভালোবাসতো, বা ওই সমস্ত মাঝে মধ্যেই আমাকে আটকে ফেলে করতো। তাই আমার খুব ভালো লাগতো, আমার যেন একটা অভ্যাসে পরিণত হয়ে গেল। তখন থেকে আমি মনে করলাম যে এক বোনের 2টা নায়ক, মানে আমি দারুণ ভাবে চলতে লাগলাম, আমার এত ভালো লাগলো। মানে তখন মনে হলো যে ওর ভাই যদি কোথাও যায় আরো 2 দিন থেকে আসে আমার জন্য আরো ভালো হয়, মানে সুবিধা হয়। আমি একটা কি আমার মধ্যে একটা লোভ জাগলো। তো বন্ধুরা, আমার দেবর আর আমার এই গল্পটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওতে একটা লাইক দেন আর শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দেন। আর ততক্ষণে সবাই ভালো থাকুন, আসছি আবার নতুন গল্প নিয়ে। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর আমিও নৈরিতা খুবই ভালো আছে তোমাদের দোয়ায়। তো বন্ধুরা, আজকে তোমাদের একটা সত্য ঘটনা শেয়ার করতে চলেছি, যেটা ইতিপূর্বে আমার ঘটে গেছিল। তো একদম গল্পটা স্কিপ করবে না, সম্পূর্ণ শুনবে, তাহলে খুবই খুবই মজা পাবে। তো বন্ধুরা চলো আমার সেই ঘটে যাওয়া ঘটনাটা তোমাদেরকে শোনাতে থাকি। তো বন্ধুরা, আমি যখন বিয়ে করে স্বামীর সংসারে আসলাম, আমার হাজবেন্ড ঠিক 3 বছর পরেই বিদেশ পাড়ি দিল। কিন্তু আমার একটা ছোট দেবর ছিল, তো সে আবার কি করলো, আমার হাজবেন্ডের আগেই বিয়ে করছিল। তার আবার একটা ছেলেও আছে, ছেলেটার নাম হচ্ছে রায়হান। ছেলেটা তখন ক্লাস 9-এ পড়ে। তাহলে চিন্তা করো, আমার ওই ছোট দেবরটা আমার হাজবেন্ডেরও ছোট বড় ভাইয়ের আগে বিয়ে করছিল। তো আমার ছোট দেবরের আবার একটু স্বভাব কেমন যেন ছিল। আমার হাজবেন্ড বিদেশ যাওয়ার পরে সে আমার সঙ্গে একটা অস্বাভাবিক একটা ঘটনা ঘটিয়েছিল, আর সেটা অলরেডি ধরা পড়ে গেছিল। তো তারপরে আমার হাজবেন্ড বিদেশ থেকে এটা জানার পরে ওই ওর ছোট ভাইকেও বিদেশ নিয়ে চলে গেল, যে ও বাড়িতে থাকলে আসলে এরকম করবে, আমারও সুন্দরী বউ রেখে আছে এটা ভেবে ছোট ভাইকে নিয়ে চলে গেল। তারপরে আমার ছোট যা আর আমি বাড়িতেই থাকলাম। আর ওই যে রায়হান ছেলেটা, তো রায়হান আমাকে বলে যে বড় মা, আমি তো বড় হয়েই গেছি আর আমি ক্লাস 9-এ পড়ি। তো তুমি আসলে আমার বাবার সঙ্গে যেটা করছিলে, আমি তো বুদ্ধির উপরে সবকিছু শুনলাম দেখলাম স্বচক্ষে। তো এটা কি তোমার ইচ্ছাই হয়েছিল নাকি আমার বাবার ইচ্ছাই হয়েছিল? তা আমি বললাম যে দেখো রায়হান, আসলে দুজনের ইচ্ছা না থাকলে কোনো কিছু হয় না। তা তুমি এত ছোট মানুষ, এই সমস্ত নাক গলাচ্ছ কেন তুমি? তখন রায়হান বলে যে বড় মা, আমি এখন আর ছোট নেই, আমি 9-এ পড়ি, যদিও ছোট ছোট করো কিন্তু আমি যথেষ্ট বড় হয়ে গেছি। তো যাই হোক, তুমি আসলে অনেক সুন্দরী, আর তোমাকে দেখে বোঝাই যায় না যে তোমার বিয়ে হয়েছে। এখনো তুমি সালোয়ার কামিজ পরে থাকো, এই যে ড্যাং ড্যাং করে হেঁটে বেড়াও, মানুষ তোমার দিকে চেয়ে থাকে, এগুলো তো আমি দেখি। তখন আমি রায়হানকে জিজ্ঞেস করলাম, জানে বাবা রায়হান, তুমি আমাকে তো যথেষ্ট ফলো করতেছো, কি ঘটনাটা কি, কিছু বলবা তুমি? তখন রায়হান বলে যে না ছোট মা, বড় মা, আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি যে আমার মা
তোমাকে মনের থেকে আসলে পছন্দ করে না, তোমার ঘরে আমাকে আসতে দেয় না, টিভি দেখতে দেয় না। তো আমি আসলে ভাবলাম কি যে আমার বাবার সঙ্গে তোমার যেটা ঘটেছিল, এটা আসলে তুমিই ঘটিয়েছিলে না আমার বাবারই এখানে সম্পূর্ণ দোষটা ছিল? কারণ এই কারণে তো আজকে আমার বাবাকে আমার হারাতে হলো। আমার বাবাকে আমার বড় আব্বু বিদেশ টান দিনে চলে গেল। এখন তো বাড়ির গার্জিয়ান আমি। এখন তোমাদের দু বউকে যা আমি করতে বলবো তাই করবা তোমরা। এখন আমি হেসে দিলাম যে হ্যাঁ, তুমি তো এখন আমার বাবার মতো, তুমি ছেলে মানুষ না? তখন রাহাল বলতেছে হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু তোমাকে আমি একটা কথা বলবো। আমি বললাম যে না, এখনই বলো তুমি। তখন বলতেছে যে না, সামনে বলার আমার সাহস নেই। মুসকি হেসে দিয়ে ছেলেটা বাইরে যেয়ে আমাকে ফোন করছে। ফোন করে বলতেছে যে বর্মা, দেখো তোমার সামনে এই কথাটা বলার আমার কোনো সাহসই নেই, তাই আমি বাইরে এসে ফোন করে বলতেছি কথাটা যেন তোমার মধ্যেই থাকে, কাউকে শেয়ার করবে না। তখন আমি বললাম যে হ্যাঁ বাবা বলো, তুমি ছেলে মানুষ, ছোট মানুষ, তুমি কি বলবা বলো তো দেখি। তখন রায়হান আমাকে বলতেছে যে বর্মা, তুমি যখন গোসলখানায় যাও বা তুমি যাও, এই যে চেঞ্জ করো, তোমার সমস্ত কিছু আমি ফলো করি, জানো আমি এগুলা দেখে খুবই মুগ্ধ। আর তোমাকে আমি ভীষণ পছন্দ করি। জানো বড় মা, আমি তোমার মোবাইলে তোমার চুরি করে ছবি উঠাইছি। তোমাকে আমার লেখাপড়ার ফাঁকে ফাঁকে আমি তোমার চেহারাটা মোবাইলের থেকে পিকটা ওপেন করে করে দেখি। তোমাকে আমার ভীষণ পছন্দ হয়। কেন যে তুমি আমার সমঝুতি হলে না, এত সিনিয়র হলে। আমি ওর কথা শুনে অবাক হয়ে যাচ্ছি যে রায়হান বলে কি, সবে মাত্র ক্লাস 9-এ পড়ে। এটা কি এই জামানার দোষ, নাকি রায়হানই এইরকম উল্টাপাল্টা কথা বলছে? তারপরে আমি রায়হানকে বললাম যে রায়হান শোনো, তুমি এই সমস্ত কথা বলছো কেন বাবা? তোমার কি মতলবটা কি? আমি না তোমার বড় মা, বড় কাকি লাগি? তখন রায়হান আমাকে বলে যে কিসের বড় কাকি? আরে তুমি তো ইতিপূর্বে আমার আব্বুর সঙ্গেই সবকিছু লেনদেন করে ফেলছো। আমি তোমার স্বভাবটা জানি না? হ্যাঁ, আর আমার কাছে তুমি নেকা সাচ্ছ। তখন আমি বললাম যে ছেলে একটু ভাবমূর্তি আসলে ভালো না। তখন আমি বললাম যে এই রায়হান, তুমি কি বলতে চাইছো সোজা করে বলো, তা না হলে কিন্তু আমি সবাইকে জানিয়ে দেবো। তখন রায়হান আমার কথায় একটু ভয় পেয়ে বলতেছে যে না বড় মা, আমি তেমন কিছু বলতেছি না। তখন আমি বললাম যে আচ্ছা তুমি কি বলতে চাও বলো, আমি তোমার সব কথাই আমি শুনবো, কাউকে বলবো না, বলো। তখন সাহস দিলাম। তখন রায়হান আমাকে বলে যে দেখো, আমি পড়াশোনার কথা বলে আমি তো ছোট, তোমাদের কাছে ছোট, আর বা আমি বাড়ির ছেলে। আমি পড়াশোনার উছিলা দিয়ে তোমার পাশের রুমে আমি ঘুমাইতে চাই। দেখো না, তোমার রুমে প্রত্যেকদিন টেলিভিশন দেখতে দেখতে তোমার সোফার উপরে ঘুমায় পড়ি রিমোট হাতে করে। তুমি যে আমাকে ডেকে আমার ঘরে পাঠাই দাও, তো এইরকম করার দরকার নেই, আমি তোমার পাশের রুমেই ঘুমাই, আম্মু এটা মাইন্ড করবে না। তখন আমি বললাম যে কেন, এর এর উদ্দেশ্যটা কি? তুমি ঘুমাবা, তুমি বাড়ির ছেলে, তুমি ছেলে মানুষ, আমার কাছে ঘুমাইতেই তো পারো। তখন রায়ান বলে যে আসলে উদ্দেশ্য বাবা যেটা করছে এরকম আমার মন চাইছে, তুমি হা কি না এটা আমাকে বলে দাও। কিন্তু এই কথাটা যদি তুমি কাউকে বলে দিছো, তাহলে কিন্তু বাবার ওই ইতিহাসটা আমি বাইরের মানুষকে জানিয়ে দেবো, তোমাদের এই স্বভাবের কথাটা। তখন দেখলাম যে রায়হান তো আসলে আমাকে কেমন যেন একটা ফান্দে ফেলছে। তখন আমি রায়হানকে বললাম যে আচ্ছা ঠিক আছে, শোনো, এই কথা আমি কাউকে বলবো না, তবে একটা কথা, তুমি যে যে তোমার মাকে ম্যানেজ করে আমার পাশের রুমে তুমি ঘুমাইতে পারো এসে, যেহেতু আমারও ছেলে পেলে নে, তোমার কাকা বিদেশ যাওয়ার আগে আমাকে তো কোনো সন্তানাদি দিয়েও গেল না, তো তোমাকে আমি সন্তানের মধ্যে লালন পালন করো, তোমার পাশের রুমে ঘুমাবে। তো রেয়াল বল খুশি, খুব খুশি, বলতেছে ঠিক আছে বড়বা সত্যি? আমি বলতে হ্যাঁ। তারপরে ওর পড়ার টেবিল টেবিল আমার এই পাশের রুমে নিয়ে এসে ওর সব কিছু গুজরাজ করছে। ওর মা ওকে জিজ্ঞেস করলো, ও বলে যে আমি বড় মার পাশে থাকবো, সমস্যা কি, আমি বাড়ির ছেলে না? তোমরা বাবারা যা ভুল করছো, আমি কি আমাকে ওই রকম ভাবছো নাকি? আমি, আমার মা এই কথা শুনে বলতেছে না না ঠিক আছে, তোমার যেখানে খুশি থাকো। তারপরে তারপরে রায়হান তো আগে পরে আমার রুমে এসে টেলিভিশন দেখতো, কত রাত পর্যন্ত ঘুমাইতো। কিন্তু আমি তো আর জানি না যে ওর অতটুক ছেলের মনের মধ্যে এই সমস্ত কিছু বইছে। তো রায়হান ওই তারপর থেকে একটা সুযোগ নিত, মানে ঘুম আসে না, আমি তো বুঝেছি যে ওর মধ্যে একটা চালাকি আছে। আর বন্ধুরা, আসলে তো আমারও স্বামীর 3টা বছর বিদেশ পাড়ি আছে, এখন আমারও তো দরকার, আমি তো বুঝি, কিন্তু ও বড় হয়ে উঠছে, সাবালক হয়ে উঠছে মনে হচ্ছে, মানে হাতে পায়ে লম্বায় অনেক বড় হয়ে গেছে ছেলেটা। তো আমিও দেখলাম যে মনে মনে আছি, দেখি তুমি বেটা কি করো। তারপরে রায়হান টিভি দেখতে দেখতে রিমোট হাতে করে প্রতিদিনের মতো আমার সোফার উপরে ঘুমিয়ে পড়ছে। তো আমি আর ওকে ডাকি নাই, ডাইরেক্ট দরজা লাগিয়ে দিছি, লাইট বন্ধ করে দিছি, আমি আমার মতো খাটে শুয়ে পড়ছি। তারপরে ঘন্টাখানেক পরে দেখি রায়হান উঠে বলতেছে, বড় আম্মু এখানে তো মশা লাগতেছে, আমি খাটে এসে ঘুমাই। তো আমি বলতেছি
এই ছেলে, তুমি সুপার উপরে শুয়ে পড়ছো খাটের উপরে সময়, তাহলে উঠছোই তখন তুমি তোমার রুমে যাই ঘুমাও। তখন ও বলতেছে না না, আমি ওর রুমে ঘুমাবো না, আমার একা একা শুইতে ভয় লাগবে আজকে, আমি তোমার কাছে শুবো। এই কথা বলে না ছোড় বান্দা কোনো কিছু না করে সোজা বালিশ নিয়ে সে আমার পাশে শুয়ে পড়লো। আমি বলতেছি, আরে রায়হান, আসলে তোর উদ্দেশ্যটা কি বলতো? এখন তো এই রুমের মধ্যে বাবা কেউ নেই, শুধু তুই আর আমি, সত্যি করে বলতো, আমি কাউকে বলবো না। তখন রায়হান আমাকে বলতেছে, শোনো, আমার আব্বু ইতিপূর্বে তোমাকে যা করছে 2 দিন, আর এই নিয়ে সংসারে একটা অশান্তি আমার মায়ের সঙ্গে হয়েছে, এটা আমি জানি। আর আমি জানি তোমার এই স্বভাব, তোমার এর মধ্যে এটা আছে। আর এই জন্য তোমাকে দেখে শুনেও আর খুব ভালো লাগেছে। আমি এখন বড় হয়েছি, এটা আবার খুব মন চায়, আমি কখনো কোনোদিন এটা করিনি, তোমার সঙ্গে আমার খুব ইচ্ছা। তখন আমি হেসে দিয়ে বললাম যে রায়হান, তাই বলে আমাকে তুমি আর দুনিয়ায় মানুষ পাইলে না কোথাও? তখন ও বলে যে না, আমার তোমাকেই লাগবে, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে জানো। তোমাকে ছবি তুলে আমি মাঝে মধ্যে তোমার পিকটা দেখি, মুখখানা দেখি, তোমার ঠোঁট দুটো চোখ হরিণী রাঙা সবকিছু আমার ভালো লাগে। তখন এই কথা যখন ও বলছে, ওর দিকে আমি ফেল ফেলে একদিনে তাকিয়ে আছি, বলে কি ছেলে। তাহলে আমি তখন বললাম যে এই রায়হান, তাহলে তুমি কি করতে চাও বলো? তখন রায়হান বলতেছে, কি আর বোঝে না তুমি? তখন আমি চুপ করে থাকলাম, যে আচ্ছা নে, তোর যা হয় তুই তাই কর, কি তোর মনের এত ইচ্ছা, কিন্তু কাউকে কোনোদিন বলবি না। তোর কাকা ওইদিকে বড় কাকা বাড়িতে থাকে না, বিদেশ গেল, তোর আব্বু বিদেশ গেল, আর তোর মা আর আমার তো হয়েছে যত জ্বালা। তো কি করবি তুই? তোর কি মনের ইচ্ছা বাবা বল? তখন রায়হান বলে যে তুমি এখন তোমার উপর ছেড়ে দিছি, তুমি যা আমাকে করতে বলবে আমি তাই করব। তখন আমি রায়হানকে বললাম যে রায়হান বাবা শোন, তোর যা মনে ইচ্ছা, আমি তোকে আর ধরে ধরবো না, বাধাও দেবো না। তখন রায়হান এত সুন্দর করে আমাকে, মানে আমি ভাবতেও পারি না, মনে হচ্ছে কি যে সিলেটে ট্রেনিং প্রাপ্ত, পূর্বে কোথাও অভ্যাস আছে এরকম মনে হলো। মানে ওইটা অনেক বড়, এত সুন্দর করে আমাকে দিল, আদর আপ্যায়ন করতেছে অনেক সময় ধরে, মানে ওর কোনো কিছু তো হয়ই না এইরকম। আমি অবাক হয়ে যাই, কি ব্যাপার, এতটুকু ছেলে ক্লাস 9-এ পড়ে, এই ছেলের মধ্যে এইরকম, আমি ভাবতেই অবাক। তারপরে তো যাই হোক, অনেক সময় পরে শেষ হলো, তখন রায়হানকে আমি জিজ্ঞেস করলাম, কিরে বাবা তুই এসব কোত্থেকে শিখলি? তখন রায়হান বলে যে আজকাল মোবাইলে কত কিছু দেখে শেখা যায়, বলবো আর তুমি এইসব বস্তু আমাকে বলতেছো, আমি অনেকদিন ধরে তোমাকে মানে এটা ভাবতেছি যে তোমার সঙ্গে এটা কি করে বলে কি করে ফ্রি হই, আর যখন সুযোগ হয়েছে এখন তুমি কি বলো? তখন আমি রায়হানকে বললাম যে রায়হান, এখন থেকে তুই প্রতিনিয়ত আমাকে দিবি রে, তুই অনেক সুন্দর করে আমাকে খুশি করছিস, এত সুন্দর করে তুই আদর করতে পারিস, আপ্যায়ন করতে পারিস আমাকে, এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আরে তোর বাবাও তো আমার সঙ্গে 2 একদিন থাকছে, তুই এত সুন্দর তো না, তোর মধ্যে এত কিছু আল্লাহ পাক দিয়ে দিয়েছে, মানে আমি দারুণ মুগ্ধ। তারপরে 1 ঘন্টা পরে রাহানকে বলছি, কি রে রাহান, আবার কি খবর কি? তে রাহান বলে যে তুমি তো কিছু বলতেছো না, আমার সারা রাতে লাগবে। আমি এই কথা শুনে হেসে ফেলছি। রায়হান বলে কি, ওর বলে সারা রাত লাগবে। তারপরে ওর মাথায় হাত বলে আমি বললাম, চেষ্টা করলাম যে তুই ঘুমায় পড়, তুই কেবল বাচ্চা ছেলে, ঘুমায় পড়, আর এভাবে ইয়ে করিস না, শরীর খারাপ করবে। তখন রায়হান বলে যে না না, আমি সব ঠিক আছি, তুমি কি বলো? তখন ওরে আবার আমি বললাম যে আচ্ছা নে, তোর যত খুশি। তারপরে বন্ধুরা ওই রাতে রায়হান 3বার আমাকে ইয়ে করলো। তারপরের দিনও দেরি করে ঘুম থেকে উঠছে, উঠে স্কুলে গেছে, স্কুল থেকে এসে আমার মুখের দিকে তাকায় বলতেছে, কি কেমন লাগলো? তখন আমি বলতেছি, হ্যাঁ রে বাবা খুব ভালো লাগলো। শোন বাবা, তোর মায়ের কাছ থেকে তোর পড়াশোনার খরচ আর চাবি না, তোকে খরচ আমি চালাবো, তুই আমার ঘরে থাকবি, আমার ঘরে খাবি, আর আমাকে এইভাবে তুই ঠেকায় রাখবি। আরে তোর মতো ছেলে আমার কাছে থাকলে তো তোর বড় আব্বুর এই বাড়িতে আসা লাগবে না, বিদেশেই থাক, আমার তো আর কোনো অভাবই থাকবে না, বুঝবে তোর মা। তারপর থেকে রায়হান আমাকে দারুণ ভাবে আদর আপ্যায়ন করতে লাগলো। পরের দিন রাত হলো, রায়হানকে আমি জিজ্ঞেস করলাম, যে মনে করলাম যে রায়হান মনে হয় ওর শরীরটা আজকে দুর্বল, ও কালকে এইভাবে আমার সঙ্গে অত সময় গল্প করে কাটিয়ে দিয়েছে, আজকে মনে হয় পারবে না। ও বাবা, রায়হান এদিকে দেখি আমাকে বলে যে কি তুমি কি হয়ে গেছে নাকি? আমি বললাম যে না না, তোমার কি খবর? তখন রায়হান বলে, হ্যাঁ আমি তো ঠিক আছি। তো তারপর থেকে রায়হান আবার শুরু করলো, মানে এইভাবেই আমাদের দিনের পর দিন চলতে থাকলো। তো বন্ধুরা, পরের এই ছেলেরে নিয়ে আমি আসলে আমার স্বামী বিদেশ থাকায় দারুণ ভাবে নিজেকে সুখী বোধ করছিলাম। তখন মনে হলো জোর বড় আব্বু আরো 5 বছর বিদেশ থাকলেও আর আমার সমস্যা হবে না। তো এই গল্পটি তোমাদের শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো
তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে তারা লাইক দাও আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি, ততক্ষণে সবাই নিজের যত্ন নেবে, ভালো থাকবে এই প্রত্যাশায় হাফেজ।